যদিও মেয়েটা কালো, তবুও হাসি মুখে বিয়ে করেছি, কারণ বাবার পছন্দ করা ছিল। আর যতই অমান্য করি না কেন, বাবার কোনো কথাই ফেলতে পারি না। বিয়ের আগে ওকে দেখিনি, শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে। বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা। তারা সুন্দর হলেও শ্যামলা, আবার কালো হলেও শ্যামলা। আমি জানি না আমার হবু স্ত্রী দুটোর মধ্যে কোন পাল্লায় আছে। বাসর রাতে ওকে দেখলাম। প্রতিবেশীদের যত কানা ঘোষা শুনেছি মেয়েটা দেখতে তত খারাপ না। ওদের কাজই এরকম, কারো ভালো কিছু সহ্য করতে পারে না। ওদের কোনো কথায় কান দিলাম না। বাসরের নিবু নিবু জোনাকির আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল। ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি। সে একটু ভীতু গলায় আমাকে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? আমাকে ছবিতে দেখেননি? আমি জানতাম না কোন ছবির কথা বলছে। কেউ আমাকে বলেনি মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে। আমি ওকে বললাম, আমি তোমাকে না দেখে বিয়ে করেছি। তোমাকে আমার বাবা পছন্দ করেছে। সে বলল, বাবা যদি না করতেন তাহলে আমি বিয়েটা করতাম না। আমি না বললাম। মেয়েটা তখন আর কিছুই বলল না, চুপচাপ থেকে গেল। আমি ওর সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে লক্ষাকাণ্ড হয়ে গেল। জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এমন হবে। সোফায় বসেছিল সে। মেয়েটা গতকাল রাতে অপসরী ছিল না, বরং অপসরীর ন্যায় কোনো ভূত ছিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠি। সে আমাকে সালাম দিল। আমি কোনো জবাব না দিয়েই আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে রাগান্বিত দেখে বললেন, কি হয়েছে বাবা? এই সাত সকাল বেলায় এরকম মুখ বানিয়ে আসিস কেন? আমি ঠাস করে দরজায় লাথি দিয়ে বললাম, তোমরা আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারলে? আমি কি দোষ করেছি যে আমার এরকম মেয়ে জটালে কেন? আমার হাই স্পিড আর হাই লোডের কথায় রুমের প্রতি শব্দ ভাসতে লাগলো। আম্মু কিছু বলছে না। আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম। আম্মু শুধু একটাই কথা বললেন, তোর বাবা সব জানে। এটা শুনে থমকে গেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল বাবা আমাকে ইচ্ছে করে তালে ফেলে দিয়েছে। বাবা তো অত্যন্ত আমাকে মেয়েটার ছবি দেখাতে পারতেন। আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি টিনের চশমা লাগিয়ে গিয়েছেন যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আসছেন? মেয়েটা কালো না, অনেক কালো। ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত, ওইটার মতো দেখতে কুচকুচে কালো। একে নিয়ে কিভাবে থাকবো ভাবছি। কোথাও বেরোলে পাশে কেউ জিজ্ঞেস করবে না তো এই জঙ্গলিটাকে কোথায় থেকে নিয়ে এসেছি? কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে? আব্বুর ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না। আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব। ও কালো হয়েছে, কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে, সব কালো হবে। উফ না, এটা আমি মেনে নিতে পারবো না। যা বলার যা শোনার সব কোর্টে হবে। আমি ডিভোর্স চাই। মেয়েটা ততক্ষণে জেনে গেছে আমার রেগে যাওয়ার কারণটা কি। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর চেহারাটা, ধুর, আওয়াজটাও আমার কানে বিচ্ছিরি শোনাচ্ছিল। আব্বু ঘরে হইচই শুনে ভেতরে এলেন। মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন। আমাকে বললেন, কি হয়েছে, এত আওয়াজ কিসের? আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি, কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না। মুখ ফুটে বলতে পারছি না কথাটা। হাত মুষ্টি বন্ধ ছিল। ওইগুলো খুলে একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম। আমি ছাদে বসে ভাবছিলাম, কেন আমার সাথে এরকম হলো? আমি কি দেখতে খারাপ যে আমার বউটা খারাপ হবে? নাকি আমার টাকা পয়সা কম? আমার তো সবই আছে, তাহলে কেন এরকম মেয়ে আমার কপালে জুটলো? মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। ছাদের রোলিংয়ের রড শক্ত করে ধরে আসি, হয়তো রাগ চেপে রাখছি। ইচ্ছে করছিল রডটা চ্যাপ্টা করে দেই। তখন হঠাৎ পিছন থেকে আব্বুর আওয়াজ শুনতে পেলাম। আব্বু ডাকছেন। হাত নরম হয়ে গেল। রড ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেইভাবেই আছে, শুধু আমার হাতটা লাল হয়ে গেছে। আর প্রচণ্ড রেগে যাওয়ায় মুখটা গরম ছিল। আব্বুর আদেশ মেনে আব্বুর পিছনে পিছনে উনার রুমে গেলাম। আব্বুর চেহারা দেখে বুঝে গেলাম উনি সব আব্বুকে বলে দিয়েছেন। তার মানে এখন আর নাটক করা যাবে না, যা বলার ক্লিয়ার কাট বলবো। আব্বু নরম স্বরে বললেন, সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি। কেন আমি ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই জানতে চাচ্ছ তো? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। আব্বু বললেন, তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও।
কেন প্রিমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? সে কি বিবাহিতা, নাকি সে ধর্ষিতা, নাকি দেখতে কালো? আব্বুর প্রশ্ন শুনে আমি চমকে গেলাম। এমনিতেই সহজ কিছুর উত্তর দিতে পারি না, আর এটা তো। আমি বরাবরের মতোই চুপ থেকে গেলাম, কিছুই বলতে পারলাম না। উনি বললেন, মেয়েটার গায়ের রং না দেখে মনটা দেখতে, মনকে ভালোবাসতে। গায়ের রং তো একদিন খসে পড়ে যাবে, কিন্তু মন না। তাই আমি যা বলছি তাই করো, মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর আমি তোমার বাবা। কোনো বাবা তার ছেলের খারাপ চায় না। যেদিন বাবা হবে সেদিন টের পাবে। আব্বুর কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না। সব বুঝেছি ভান করে রুম থেকে চলে গেলাম। এসে দেখি সে কাঁদছে। আমার মনে ওর জন্য কোনো দয়া জন্মালো না। আর হবেই বা কেন? সে কে, কি হয় আমার? ধোঁকা খেয়ে বিয়ে দেওয়া হয়েছে, এখন আর এইসব বলে লাভ নেই। কয়েকটা দিনের ব্যাপারই তো, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তাকে বললাম, তুমি এই বিয়েতে খুশি? আপনার কেমন লাগছে? বুঝতে পারছো না কেমন লাগছে? বুঝি, তবে আপনি যা চাইবেন তাই হবে। তা তো হবেই, শুধু কয়েকদিনের ব্যাপার। এই কয়েকদিন স্বামী স্ত্রীর মতো থেকে যাও, পরে আলাদা হয়ে যাব। আলাদা বলতে ডিভোর্স? কথাটা যেন ওর কানে তীরের মতো বিঁধল। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হলো। যতক্ষণ কথা বললাম ওই সময়টুকু ছিল যে তার চোখে জল ছিল না। এখন আমার কথা শুনে আবার আমি ওই সব সহ্য করতে পারি না। প্রচণ্ড রেগে যাই। মারামারি তো করা সম্ভব না। কোনো রকম রাগ চেপে ধরলাম। বিয়ের 2 মাস চলে গেল। আমি সোফায় ঘুমাই আর সে বিছানায়। সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার বিছানায় চলে যাই। আব্বুর সামনে ওর সাথে ভালো ব্যবহার করি, অনেক যত্ন নিচ্ছি। আমার রুমে আসলেই সব উল্টো হয়ে যায়, যেন বাবার কাছে ধরা না খায়। কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না। রুমে যতক্ষণ থাকে সব সময় বইটা পড়ে, আর কাজ হাতে থাকলে কাজ করে। আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি তখন অনেকেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। রাত 11টা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে? ঠিক তখনই সে আমার সামনে হাজির। টেবিলে সব কিছু রেখে রুমে চলে যায়। আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায়। আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে। একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে, কিন্তু মানুষটা ভুল। ওর ভাবা না ভাবা দিয়ে আমার কিছু যায় আসে না। কোর্টের আলোকে আমাদের কমপক্ষে 6 মাস একত্রে থাকতে হবে। একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা। তাই আমি ওকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখে অল্প জল জমে আসে। হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছি। পানি 1 গ্লাস খেয়ে ঘুমাতে যাব, তখনই দেখি বিছানায় প্রিমা নেই। ওয়াশরুমের লাইটও বন্ধ। বেলকুনিতে দরজার ভিতর থেকে লাগানো। তাহলে সে গেল কোথায়? কেবলমাত্র সোফায় থেকে নামলাম, তখন দেখি বিছানার ওপাশে সে নামাজ পড়ছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেকেন্ডের জন্য মাথায় আসছিল, ও পালিয়ে গেল না তো? যাক, এখন একটু শান্তি পেলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। তখন প্রিমা কি জানি বলছিল, স্পষ্ট শোনা যাচ্ছিল না। আস্তে আস্তে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম, যেন সে টের না পায় আমি জেগে আছি। তাহাজ্জুদের নামাজ শেষ করে সে মোনাজাত করছিল, হে আল্লাহ, তুমি কেন আমাকে কালো করে এই পৃথিবীতে পাঠিয়েছ? জন্মের পর মা বাবার আদর পাইনি। পাড়ার প্রতিবেশী লোকেরাও আমায় নিয়ে মা বাবাকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। ভাই বোনদেরকে জিজ্ঞেস করত, এই কালো পেঁচা কি তোর বোন? ওরা লজ্জায় মাথা নামিয়ে নিত। তাদের কাছে কোনো উত্তর ছিল না বলার। স্কুলের সামনের বেঞ্চে বসা আমার নিষেধ ছিল। একা পিছনে বেঞ্চে বসতে হয়, যেন আমার গায়ের রং অন্য কারো গায়ের না লাগে। আচ্ছা, এটা কি কোনো ছোঁয়াচে রোগ না তো? তাহলে কেউ আমার সাথে মিশে না কেন? কথা বলতে চায় না কেন? এটা কি আমার দোষ ছিল যে আমি কালো? টিভিতে দেখাচ্ছিল ক্রিম মাখলেই মানুষ সাদা হয়ে যায়। তাহলে আমি কেন সাদা হই না? আমি কি এতটাই কালো? বয়সের চেয়েও দ্বিগুণবার পাত্রপক্ষ দেখতে এসে একই কথা বলে যায়, কালা কাওয়াকে লাইটের নিচে বসালেও দেখা যাবে না। আর বিয়ে করতে বসছে। কালা বলে কেউ আমাকে নিতে চাচ্ছে না, আবার নিজের কেউ রাখতে চাচ্ছে না। আমি কালো বলে কি আমার বেঁচে থাকাটাও দায় পড়বে? শেষে কিভাবে জানি আমার বিয়েটাও ঠিক হয়ে গেল। বড় ঘরের ছেলে, শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। মনে করছিলাম হয়তো এখান থেকেই আমার নতুন জীবন শুরু হবে, কিন্তু তা আর হলো না। গুটগুটে কালো থাকার জন্যই বিয়ের পরের দিনই আমার স্বামীর ডিভোর্স চাই। আমার সাথে নাকি ওনার মানায় না।
উনার মতোই আমারও 2 হাত 2 পা 2 কান 2 চোখ এক মাথা আছে, সবই এক, তবুও নাকি মানায় না। শুধু পার্থক্য হলো উনি সুন্দর আর আমি কুৎসিত। কেন তুমি আমাকে কালো রং দিয়ে বানিয়েছো? অন্য রং দিলেই তো পারতে। হয় তুমি আমাকে বলিয়ে দাও, নয়তো মৃত্যু দাও। এভাবে আমি বাঁচতে পারবো না। তোমার দরবারে কতবার হাত পেতেছি, কিন্তু আমার কিছুই দাওনি। শেষবারের মতো একটা জিনিস চাইবো, আমার স্বামী যেন সুখে থাকেন, আমার কালো ছায়া যেন ওনার ওপর না পড়ে। আমিন। আমি ওর মোনাজাত শুনে দু পায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। হাঁটু গেড়ে ঠাস করে নিচে পড়লাম। সে তার পিছনে আচমকাই শব্দ শুনে আটকে যায়। সঙ্গে সঙ্গে পিছনে তাকায়। আমি ওর পিছনে এভাবে পড়ে থাকবো সেটা সে কখনো কল্পনা করেনি। ওই সব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো। আমার সারা শরীর কাঁপছে। আমি স্থির হয়ে শুতে পারছিলাম না, আবার বসতেও পারছিলাম না। গায়ের লোম সব দাঁড়িয়ে গিয়েছে। এত সবের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি। সে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক, পাগলের মতো ওষুধ খাওয়াচ্ছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতরে আমাকে ওষুধ না দিলে আমি মারা যাব। আর সে আপ্রাণ চেষ্টা করছে আমাকে বাঁচানোর। আমি ওকে বললাম, আমাকে পানি দাও, ভীষণ তৃষ্ণা পেয়েছে। সে দৌড়ে এসে আমাকে পানি দিল। আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম, তারপর উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে আমাকে জিজ্ঞেস করেছে আমি ওখানে গেলাম কি করে। আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম। সে মনে করছে আমার শরীর খারাপ, আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই আর ডাকেনি। কিন্তু আমি ঘুমাতে পারিনি, চোখের দু পাতা এক করতে পারিনি। ওর প্রতিটা কথাগুলো কানে বাজছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম? ও তো আমার স্ত্রী, আমি কেন ওর মনের কথা বুঝতে পারলাম না? এতদিন যে আমায় ভালোবেসে এসেছে, আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি? আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না? নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু চোখের জল আটকাতে পারছি না। হয়তো আজ এখানেই সব জল শুকিয়ে যাবে, হয়ে যাক সব মরুভূমি, তবুও ওকে আর দূরে রাখা যাবে না। যাকে 2 মাস আগে বিয়ে করেছি, তাকে যে আমি স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছি, কাল সব ফিরিয়ে দেব। হ্যাঁ, কালকেই। কাল থেকে নতুন জীবন দিব। কালো বলে আর অবহেলা করব না। এতদিন যা ছিল সব ভুল ছিল। এখন সব কিছু শুদ্ধ করে নতুন সকালের সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায়। চোখটা বন্ধ করে শুয়েছিলাম, যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যাই। কিন্তু কখন যে ঘুম লাগলো টেরই পেলাম না। চোখ খুলে দেখি 11টা বাজে। উঠে দেখি সে বিছানায় নেই। আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম। আম্মুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ও কোথায়, তখন ওকে দেখতে পাই কাপড় বালতিতে নিয়ে ওয়াশরুমে ঢুকছে। ইচ্ছে করছিল তখনই ওর কাছে যেতে, কিন্তু না, এভাবে যাব না। আজকে অন্যরকম হয়ে যাব। জটফট করে ফ্রেশ হয়ে বাহির থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম। কাপড় মেলতে এখন সে ছাদে থাকবে, তাই আর রুমে না গিয়ে ছাদে যেতে লাগলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করেই এভাবে দাঁড়ালে তার কি রিয়েকশন হবে? সে চমকে যাবে তো? হ্যাঁ, ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি। ভাবতেই আমার মুখের এক কোণে হাসি ফুটে উঠল। তখনই হঠাৎ করে কিছু একটা নিচে পড়ার শব্দ হলো। মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে। আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পড়ে যাওয়াটা দেখতে পেলাম। আমি এক পা বাড়াবার আগেই সে আমার পায়ের কাছে এসে পড়ল। ওর নাকে মুখে রক্ত, মাথাটা অনেক কেটে গেছে। আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি, তবুও ফেললাম না। হাত থেকে ফুলগুলো পড়ে গেল। আব্বু আম্মু তারা দৌড়ে আসলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। আব্বু ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন। আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়িতে যাই। এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি। আলাদা একটাই শিহরণ আমার ছুঁয়ে গেল, তাও ভুল সময়ে। গাড়ি যত দ্রুত যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হচ্ছি। ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। রক্ত ওর ঝরছে, কিন্তু কষ্ট পাচ্ছি আমি। বুঝতে পারছি না এ কেমন কষ্ট। প্রিমার রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায়, আমরা তখন হাসপাতালে পৌঁছালাম। তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হয়। আমি ছানামাখা রক্তে ভিজে দেয়ালে হেলান দিয়ে বসি। ভাবতে পারছিলাম না এরকম কিছু হবে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত লাগবে। আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করলেন রক্তের গ্রুপ কি। ডাক্তার বলল বি পজিটিভ। আমি তখন বললাম আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। আমি, আব্বু আর আমার ছোট ভাই কেবিনে গেলাম।
ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না। তাই আব্বু আর ছোট ভাইয়ের রক্তের গ্রুপ একই থাকায় রক্ত দিলাম। প্রায় 4 ঘন্টার অপারেশনের পর ডাক্তার বের হলো। আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম। ডাক্তারের মুখ নিচু করা, কিছুই বলছেন না। আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছে, কি করছে। আম্মু জিজ্ঞেস করলেন আপনি চুপ করে আছেন কেন, কিছু বলুন। ডাক্তার তখন আব্বুর কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সূচক ইশারা দেখালেন। আমি ইশারায় দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই। ভাই এসে আমাকে সামলালো। আব্বু ডাক্তারকে বলছেন আবার বৌমাকে দেখতে, ওকে ভালো করে চেক করুন। আব্বু নিস্তব্ধ হয়ে মাটিতে ঢলে পড়লেন। আম্মু ওনাকে চেয়ারে নিয়ে বসালেন। আমি নির্বাক হয়ে যাই। ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না। তাই আমি ওটির ভিতরে ঢুকে যাই। ওর থেতলানোর মাথায় সেলাই, নাকে ব্যান্ডেজ দেখে আমি আটকে যাই। পা যেন আমার চলতেই যাচ্ছিল না। তবুও একটু একটু করে এগোলাম। আমি কোনো দিন ওকে ওর নাম ধরে ডাকিনি, আজ ডাকছি, প্রিমা, ও প্রিমা। সে কোনো রেসপন্স করছে না। আমি ঢোক একটা গিলে ওর হাতটা ধরি, হাত বুলাতে থাকি আর ডাকতে থাকি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আমার চোখে জলে ভরে যায়, কিছুই দেখতে পারছিলাম না। মনে হচ্ছিল চোখের পানিতে ডুবে গিয়েছি। শেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফিরে আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। জ্ঞান ফিরতেই আমি প্রিমাকে খুঁজতে থাকি, আর নার্স আব্বুকে খুঁজছে যেন বলতে পারে আমার জ্ঞান ফিরেছে। নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, তবুও ওকে খুঁজতে বের হয়েছি। কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে, মেডিসিন আর তার সাথে একটা ইঞ্জেকশন দিল। কয়েক মিনিট দুর্বল ছিলাম, তারপর শরীরে আস্তে আস্তে একটু এনার্জি পেলাম। প্রিমার লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল। চারদিকের কান্নার আওয়াজ, হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে, নয়তো সে আর বেঁচে নেই তাই কাঁদছে। কিন্তু আমি কাঁদছি কষ্টে, নিজের কষ্টে কাঁদছি। তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টো ঘুরে আমার বুকে বিঁধছে। নিজেই নিজেকে আজ মেরে ফেললাম। কফিনে করে তাকে কবরে নিয়ে যাচ্ছি। কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় নিয়ে এনেছিলাম। আর আজকে সারাটা রাস্তা আমার চোখে জলে ভিজছিল, সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে, কিন্তু চোখ থেকে পানি ঝরা বন্ধ হচ্ছে না। এ কেমন শাস্তি ভোগ করছি আন্দাজই নেই। 3.5 ফুট মাটির নিচে ওকে রাখা হলো। আমার কান্নায় বেগ বেড়ে গেল। আমার ইচ্ছে করছিল যে ওর পাশে যাই, কিন্তু মানুষেরা আটকে রাখলো আমায়। বড় বড় বাসের ওপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। ও দূরে চলে গিয়েছে, তবুও মনে হচ্ছে কেউ যেন আমার পাশে থেকেই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলো আমি সহ্য করতে পারছিলাম না, একটুও না। প্রিমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরে লাগছিল শুনতে। এখন ইচ্ছে করছে ওর কান্না শুনে সারা জীবন কাটিয়ে দিতে, কিন্তু ভাগ্যটা সাথে নেই। শুনছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, আর আজ সেটার মানে বুঝতে পেরেছি। ওকে দাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকালো। কিছু বোঝার আগেই ওরা আমাকে তাদের গাড়িতে তুলে নেয়। যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার ওপর কেস করে দিয়েছে, নিজের স্ত্রীকে হত্যার কেস। এটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না। গ্লাস যেভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সেভাবে আমার ভরসাটাও আমাকে ছেড়ে দিল। নিজের ওপর আর কোনো নির্ভরতার আশা দেখতে পাচ্ছি না। এর মধ্যেই আমাকে নিজের স্ত্রীর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। প্রায় 4 বছর পেরিয়ে গেল। আমি কারাগারে। পুরনো দিনের কথাগুলো মনে করছিলাম। মনে করছি প্রিমার কথা, যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজ পাগলের মতো ভালোবেসে যাচ্ছি। ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবাস শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু পিছু নামতে হলো। সে দোয়া করেছিল আমি যেন সুখে থাকি, ভালো থাকি। তাই আজকেও ওকে ছাড়া ভালো থাকার চেষ্টা করছি। মুখে তো বলছি ভালো আছি, কিন্তু ভেতর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। মিথ্যে কথা বলতে বলতে যে কালো মেয়েকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না, আজ সেই মেয়েকে 4 দেয়ালের অন্ধকার রুমের মধ্যে চেহারা দেখি। চোখ বন্ধ করলে 2 চোখের আধারে তার মুখ ভাসে। সব অন্ধকার জায়গায় ওর ছবি ফুটে ওঠে। এক রুমের মধ্যেই শত ভোল্টেজের আলোকসজ্জায় কোনো এক অন্ধকার জায়গায় যেমন বেমানান, ঠিক একইভাবে প্রিমা বেঁচে থাকতে আমার জীবন ছিল। আর ওর মৃত্যুর পর পুরো রুমটা অন্ধকার। শুধু ওই কোনো এক জায়গায় একটু আলো, যেমন আবছা আশা দেখায় সেই রকম জীবন চলছে।
হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত আলো দিচ্ছে বা নিজেই অন্ধকারে না যাচ্ছি। যারা প্রতিদিন এরকম অসাধারণ গল্প পেতে চান বা শুনতে চান, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।